নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ, আপনারা দেখছেন সাতটার শক্তিশালী। সংসদে রাহুল গান্ধী বলছেন তার মন্তব্য পছন্দ হয়নি কেন্দ্রের, তাই তার বিরুদ্ধে ইডি লাগিয়ে চক্রান্ত করছে সেই কেন্দ্রই। তার সেই চক্রব্যূহ মন্তব্যের পরিপ্রেক্ষিতে আজ এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন খোদ রাহুল গান্ধী। বলছেন খবর তিনি পাচ্ছেন খোদ ইডির ভেতরের কোনো সূত্র থেকে। আর এই নিয়েই আজ রাজনীতি উত্তপ্ত। সেন্ট্রাল রাজনীতি কিংবা কেন্দ্রের রাজনীতি আজ ঠিক কি কি কারণে উত্তপ্ত, টেক আ লুক। সংসদের চক্রব্যূহ মন্তব্য ভালোভাবে নেয়নি কেন্দ্রীয় সরকার, তাই তার বিরুদ্ধে ইডি অভিযান চালানোর পরিকল্পনা করা হচ্ছে। বৃহস্পতিবার রাতে নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে এমনই দাবি করলেন রাহুল গান্ধী। লোকসভার বিরোধী দলনেতার আরও দাবি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির ভিতরের লোকেরাই তাকে এই খবর দিয়েছেন। ওই পোস্টেই ইডির ডিরেক্টরের উদ্দেশ্যে রাহুল জানান তিনি এই অভিযানের মুখোমুখি হতে প্রস্তুত। তার তরফে চা বিস্কুট প্রস্তুত রাখা হবে বলেও কটাক্ষ করেছেন তিনি। সোমবার লোকসভায় বাজেট সংক্রান্ত বিতর্কে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগতে গিয়ে রাহুল মহাভারত এবং কুরুক্ষেত্র যুদ্ধের প্রসঙ্গ উত্থাপন করেছিলেন। कि चक्रव्यूह का एक दूसरा नाम होता है पद्मव्यूह। 21वीं सदी में सर एक नया चक्रव्यूह तैयार हुआ है। जो अभिमन्यु को चक्रव्यूह में फंसाया गया था वही हिंदुस्तान के साथ किया गया है। चक्रव्यूह में हजारों लोग होते हैं सर, मगर उसके बिल्कुल सेंटर में 6 लोग कंट्रोल करते हैं। तो जैसे उस टाइम 6 लोग कंट्रोल करते थे वैसे आज भी 6 लोग कंट्रोल कर रहे हैं। রাহুল গান্ধীর অভিযোগ, বর্তমান চক্রব্যূহে 6 জনের হাতে ক্ষমতার হ্রাস রয়েছে। রাহুলের মতে সেই 6 জন হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আরএসএস প্রধান মোহন ভাগবত, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, শিল্পপতি মুকেশ আম্বানি, শিল্পপতি গৌতম আদানি। রাহুলের অভিযোগ, এই মন্তব্যের জেরেই তার বিরুদ্ধে অভিযান চালাবে ইডি। রাহুলের পোস্টের পরই কেন্দ্রীয় সংস্থার রাজনীতিকরণ নিয়ে সরব কংগ্রেস। देश के हर कोने में वो भाषण लोगों के मोबाइल और टीवी में गूंज रहा था और निश्चय ही ये केंद्र सरकार अब उनके आवाज़ को दबाने की कोशिश करने की एक साजिश रच रही है। उनके हर साजिश से मुकाबला करने के लिए कांग्रेस पार्टी तैयार है। It is very clear that Rahul Gandhi, after his short appearance in Wayanad where over 300 people have died, he is a sitting MP of Wayanad and has done nothing in the last many years. Today wants to wriggle out of the issue and scrutiny of Wayanad and his accountability and is creating these new narratives. রাহুল গান্ধীর ইডি অভিযান নিয়ে আশঙ্কা প্রকাশের রাজনীতির তরজায় রাজ্যেও। সেন্ট্রাল এজেন্সিকে বিরোধীদের বিরুদ্ধে যে উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে এটা তো সবাই জেনে গেছে ইতিমধ্যেই, সুতরাং এটা নতুন কিছু না। ऑलरेडी वो बेल पे है, तो अगर उनके खिलाफ कोई इल्जाम है तो अरेस्ट होंगे, यही स्वाभाविक है ना। अगर उनके अगेंस्ट में कुछ करप्शन के चार्जेस है, अगर करप्शन नहीं है तो कुछ नहीं होगा। রাজনৈতিক মহলের প্রশ্ন, নিজের এক্স হ্যান্ডেলে যে দুজনের কথা বলছেন রাগা, তারা কারা? রাহুলের মন্তব্যে ফের জোরালো হলো কেন্দ্রীয় এজেন্সির রাজনীতির চর্চা। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। রাহুল গান্ধীর এই মন্তব্য বাজেট অধিবেশনের সময়, ঠিক বাজেট নিয়ে মন্তব্য রাখার সময় তিনি এই চক্রব্যূহ মন্তব্য করেন। রাহুল গান্ধীর এই মন্তব্যের দুটি দিক আছে। এক, যেমন তিনি ইডির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করছেন। দ্বিতীয়, কিন্তু তিনি এই যে দেশের যুব সমাজ, কৃষক, মহিলা ও ক্ষুদ্র কুটির ও মাঝারি শিল্পর সঙ্গে বেইমানি করা হয়েছে বা তাদের ফাঁসানো হয়েছে, এই মন্তব্য করছেন। এর সঙ্গে কিন্তু দেশের অর্থনীতির সরাসরিভাবে যোগ আছে। আমাদের সঙ্গে যারা আছেন আসুন আলাপ করে নিই। কেতন রয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে, দীপ্তাশ রয়েছেন বিজেপির পক্ষ থেকে, মৃত্যুঞ্জয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন এবং রিতেশ রয়েছে সিপিআই এর পক্ষ থেকে। কেতন জয়সওয়াল, বিজেপির বক্তব্য ওয়ায়নাডে যা হয়েছে তারপর নজর ঘোরাবার জন্য নতুন নতুন ডিমান্ডস কিংবা নতুন নতুন ইস্যু তুলছেন রাহুল গান্ধী। আদতে এমন কোনো পরিকল্পনাই নেই। অদ্ভুত কথা, কে বললেন যেন ওয়াইনাডে কি হয়েছে? ওয়াইনাডে যা হয়েছে সেটা একটা ন্যাচারাল ডিজাস্টার, এটা প্রাকৃতিক একটা দুর্যোগ হয়েছে। সেখানে তো এটা রেল দুর্ঘটনা হয়নি, যেটা নট প্রাকৃতিক, সেটা ম্যানমেড, সেটা গাফিলতির জন্য হতে পারে। তো নজর ঘোরানো কাকে বলে? আজকে অশ্বিনী বৈষ্ণব, কালকে আমরা দেখলাম পার্লামেন্টে যে সেন্টিমেন্টাল হয়ে চিৎকার করে নাটক করে যেসব কথাবার্তা বলেন, সেটাকে নয় বলা যেতে পারে যে তার ব্যর্থতা ঢাকার জন্য তিনি এদিক ওদিকার কথা বলেন, হাই স্পিড রেল দেখালেন। এখানে কোনো ব্যর্থতার তো কারণ নেই। এবার যে কথাটা রাহুল গান্ধী বলছেন, কেন বলছেন? কারণ আমরা 10টা বছরে সরকারের এই কাজই করতে দেখেছি। ওর বাড়িতে ইডি পাঠাবে, মিস কল দেবে, যারা যোগ করে নেবে তারা 7 খুন মাপ, অনেক এক্সাম্পল আছে। এখন যাচ্ছি না, আপনারা সবাই জানেন, মানুষও জানেন।
সময় নষ্ট করছি না, আর যারা চ্যালেঞ্জ করবে, যারা তার মানে জয়েন করবে না, তাদেরকে এগুলো ফেস করতে হবে। কিন্তু এগুলো ফেস করতে করতে একটা ম্যারিকম সিনেমায় একটা ডায়লগ ছিল না, যে এবার কিসি এখানে কো এখানে ইতনা কেতন নিমন কেতন ডরাও কেতন कि डर खत्म हो जाए। বেশ, तो কেতন CDBI কেতন হ্যাঁ, কেতন রাহুল গান্ধীকে তো আর বিজেপি নিজের দলে জয়েন করাবার জন্য এসব কিছু করছেন না। তবে Harass রাহুল করবে। গান্ধী এই বক্তব্য রেখে যেটা করলেন, তিনি ওই যে বহু বছর পুরাতন যে বিবাদটা ছিল, যে তরজা ছিল, যে সংস্থাগুলির রাজনীতিকরণ হয়েছে, সেই প্রসঙ্গটাই তুলে দিল, তাই নয় কি? না, সংস্থাগুলো রাজনীতিকরণ না, তার সেগুলোর উপর একটা কন্ট্রোল হয়ে গেছে সরকার একেবারে। তারা মানে নিজের ইন্ডিপেন্ডেন্স হারিয়ে ফেলেছে। অটোনোমাস বডি যেটাকে বলা হয় সেগুলো না, তারা একেবারে সরকার যা বলে দিচ্ছে তাই করছে। যার বাড়িতে রেড করতে বলছে তার বাড়িতেই রেড করছে, যার সাথে যেই ব্যবহার করতে বলছে সেই ব্যবহারই করছে। এক্সাম্পল আছে আমাদের নর্থ কলকাতার বিজেপির ক্যান্ডিডেট, কদিন আগে অব্দি তৃণমূল করতেন, তার বাড়িতে বিজেপি বলা যেতে পারে, বিজেপির একটা এজেন্সি গিয়ে রেড করলো। ইডি গিয়েছিল, বিজেপির কোনো এজেন্সি যায়নি। এজেন্সি ওর সবাই জানে, ওগুলো কাগজি কথা। এবার গেল, তারপরে সে বিজেপিতে আসলো, 7 খুন মাফ, ক্যান্ডিডেট হয়ে গেল, লোকসভা ভোটে লড়লো, জিতে গেলে এমপিও হয়ে যেত। অনেক এক্সাম্পল আছে। ইডি সিবিআই এরা যদি বিজেপির এজেন্সি হয়ে যায়, ভারত সরকারের এজেন্সি না হয়ে যদি এরা বিজেপির এজেন্সি হয়ে যায়, যে অভিযোগ আপনাদের বিরুদ্ধে বারবার তোলা হচ্ছে, তাহলে তো দেশের গণতন্ত্র, দেশের সংবিধানের জন্য সেটা ক্ষতিকর। না দেখুন, প্রথম কথা আমি বুঝলাম না যে কেতনবাবু বিজেপির এগেনস্টে বললেন না অধীর চৌধুরীর এগেনস্টে বললেন। কারণ অধীর চৌধুরী একটি চিঠি দিয়েছেন রাষ্ট্রপতিকে এবং সেখানে তিনি কেন্দ্রীয় এজেন্সির হস্তক্ষেপ দাবি করেছেন। তো আমার মনে হলো যে কেতনবাবু বোধহয় অধীর চৌধুরীর এগেনস্টে বললেন, যেহেতু এখন অধীরবাবু ফরওয়ার্ড হয়ে গেছে। এবার দেখুন, একটা জিনিস বলুন তো, যে যখন নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, তাকে বহুবার ডেকে পাঠানো হয়েছে, সিবিআই ঘন্টার পর ঘন্টা ডেকেছে, দীর্ঘদিন ধরে কেস চলেছে, একটা কিছুও প্রমাণ করা যায়নি। সুপ্রিম কোর্টে কোনো কিচ্ছু প্রমাণ হয়নি। কংগ্রেস আমলে, ইউপিএ আমলে, এমন নয় বিজেপি আমলে কেস চলেছে। নরেন্দ্র মোদীকে একবারও সমন এড়িয়ে গেছেন? এড়িয়ে যাননি। প্রত্যেকবার যতবার তাকে ডাকা হয়েছে তিনি গেছেন। অমিত শাহকে তাকে বলা হয়েছে তিনি গুজরাটে ঢুকতে পারবেন না যাতে সাক্ষীদের প্রভাবিত না করতে পারেন, তিনি কি তাতে হয়েছে? এড়িয়ে গেছেন? এড়িয়ে যাননি, প্রত্যেকবারই মেনেছেন। এবার দেখুন, যারা চোর তাদের সবসময় পুলিশের ভয় থাকে। আপনি দেখুন, আজকে বিরোধী দলনেতা অধীর চৌধুরী, তিনিও তো বিরোধী দলনেতা, নবীন পটনায়ক তিনিও বিরোধী দলনেতা, তাদের তো মনে করি এই ভয় কাজ করছে না। তারা তো সবসময় ভয় পাচ্ছেন না যে এই বোধহয় ইডি এলো, এই বোধহয় সিবিআই এলো। যারা চোর তাদের মধ্যেই ভয় থাকবে। এবার রাহুল গান্ধী যে কেসটা নিয়ে বলছেন, অর্থাৎ ন্যাশনাল হেরাল্ড কেস, সেই কেসে উনি আছেন বেলে। উনি এবং সোনিয়া গান্ধী দুজনেই বেলে আছেন। এবার এখানে কিছু টেকনিক্যাল জিনিস বুঝতে হবে। ন্যাশনাল হেরাল্ড কেস তো আজকের নয় দীপ্তাশ, না আমি বলছি বহু পুরনো। না ন্যাশনাল ন্যাশনাল হেরাল্ড হেরাল্ড কেস কেস বহু পুরনো। ন্যাশনাল এমন হেরাল্ড নয় যে কেস এটা কিন্তু শিক্ষা দুর্নীতিরও আগে শুরু হয়েছিল বাংলা ন্যাশনাল শিক্ষা। হেরাল্ড কেসে- এবার আমার প্রশ্ন হচ্ছে, এতদিন ধরে ইডি সিবিআই এরা তদন্ত করছে, যে প্রশ্ন বাংলার দুর্নীতিকাণ্ড নিয়েও একাধিকবার উঠে এসছে, যে কারণে অনুব্রত মণ্ডল গরু পাচার কেসে সিবিআই আদালতে জামিন পেয়ে গেলেন। কারণ কি? কারণ অ্যারেস্ট হচ্ছে, তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে না, চার্জশিট পাঠানো না হচ্ছে না। তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে না, এটা একেবারেই ভুল কথা। ন্যাশনাল হেরাল্ড কেসে মামলা চলছে, তারা বেলে আছেন, ঠিক আছে। এবার এখানে ন্যাশনাল Trial হেরাল্ড শুরু কেসটা হয়েছে? কি? প্রথমে একটু ট্রায়াল মামলা চলছে, বেলে আছেন, ট্রায়াল শুরু হয়েছে। এবার আমি বলি, ট্রায়াল এখনো শুরু রাহুল হয়নি। গান্ধী কতবার সমন এড়িয়েছেন সেটাও বলুন। এবার আমি বলি ন্যাশনাল হেরাল্ড কেসটা কি বলুন। ন্যাশনাল হেরাল্ড কেস হচ্ছে যে 1937 সালে জওহরলাল নেহরু ন্যাশনাল হেরাল্ড কাগজটি চালু করেন এবং তার সঙ্গে চালু করেন অ্যাসোসিয়েটেড জার্নাল প্রেস। এই অ্যাসোসিয়েট জার্নাল প্রেসের কোনো নির্দিষ্ট মালিকানা ছিল না। 2010 সালেও 1057 জন এর শেয়ার হোল্ডার ছিলেন। 2010 সালে আরেকটি সংস্থা করা হলো, ইয়াং ইন্ডিয়া লিমিটেড বলে। তার মধ্যে 76% শেয়ার হচ্ছে রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর, বাকি 24% শেয়ার হচ্ছে মতিলাল ভোরা এবং অস্কার ফার্নান্ডেজের। দেখা গেল 2010 সালে এই 1057 জন শেয়ার হোল্ডার কাউকে কোনো নোটিশ পাঠানো হলো না, কিন্তু ন্যাশনাল হেরাল্ডের যে 2000 কোটি টাকার প্রায় সম্পদ, সেই সময়ের ভ্যালুয়েশন অনুযায়ী সেই সম্পদ হস্তান্তর হয়ে গেল ইয়াং ইন্ডিয়া লিমিটেডের। বেশ, আমরা সবাই জানি ন্যাশনাল হেরাল্ড কেসটা ঠিক কি নিয়ে আমরা জানি, কিন্তু দীপ্তাশু এখানে এখানে বিরোধীদের যেটা প্রধান বক্তব্য, তা হলো ধরুন অজিত পাওয়ারের বিরুদ্ধে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছিলেন অজিত পাওয়ারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, কিংবা ধরুন হেমন্ত বিশ্ব শর্মা,
তার বিরুদ্ধে একাধিকবার, যখন হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেসে ছিলেন তখন আপনারাই বলেছিলেন যে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, কিন্তু ঠিক যখন তারা বিজেপিতে চলে গেল তারপর তাদের বিরুদ্ধে অভিযোগ তো দূরের কথা, একটি সামানও পাঠানো হলো না। না না, হিমন্ত বিশ্ব শর্মাকে যখন সিবিআইতে ডাকা হয়েছিল আমার মনে আছে তিনি কলকাতায় এসে নিজাম প্যালেসে হাজিরা দিয়েছিলেন, তিনি সমন এড়ানোর কোনো চেষ্টা করেন। তখন তিনি কোথায় ছিলেন? কংগ্রেসে ছিলেন। এক্স্যাক্টলি। এবার তখন কংগ্রেস কিন্তু দেখুন, এবার তখন কিন্তু কংগ্রেস কিন্তু তখন একবারও বলেনি হিমন্ত বিশ্ব শর্মা চোর। আজকে কংগ্রেসের হিমন্ত বিশ্ব শর্মাকে চোর বলে কখন মনে হচ্ছে, যখন তিনি বিজেপিতে এসে আসামের কংগ্রেসটাকে প্রায় শেষ করে দিয়েছেন। বেশ বেশ, মানে ভাইস ভার্সা, যে যখন হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেসে ছিলেন তখন কংগ্রেস কোনোদিন বলেনি হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে দুর্নীতির প্রসঙ্গ রয়েছে, কিন্তু বিজেপিতে আসার পর বলছে। ঠিক যেমন ভাবে অজিত পাওয়ার যতদিন বিজেপিতে ছিলেন না ততদিন খোদ প্রধানমন্ত্রী পর্যন্ত, আমি আসবো ততদিন প্রধানমন্ত্রী নিজেও বলেছিলেন দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে, এখন আর তাকে নিয়ে কোনো কথা হয় না। ঠিক যেভাবে উত্তর কলকাতা, তুমি ভালো বলবে, তাপস রায়ের বিরুদ্ধে ইডির সামন যায়, কিন্তু তাপস রায় বিজেপিতে আসার পর আর ইডির সামন যায় না, তাই কি মৃত্যুঞ্জয়? আমি আসবো, আমি তোমায় দেবো, আমি আচ্ছা বেশ বেশ, আমি শুনি 10 সেকেন্ড। আচ্ছা দেখো, একটা তুমি এখানে বলছো, আরেকজনের নাম বললে না, রাজীব ব্যানার্জি। রাজীব ব্যানার্জি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি খোদ বলেছিলেন যে বন দপ্তরের সহায়ক নিয়োগে দুর্নীতি হয়েছে। ঠিক ঠিক, মৃত্যুঞ্জয়। এই লিস্টটা অনেক লম্বা। সারা ভারতবর্ষে যে বিরোধীদের কণ্ঠ রোধ করার জন্য এজেন্সিগুলোকে ব্যবহার করা, সিবিআই ইডিকে ব্যবহার করা, এই অভিযোগ তৃণমূল কংগ্রেস বারংবার করে এসছে। ইলমাস দুটো বক্তব্য হতে পারে, তৃণমূল কংগ্রেস হোক সিপিএম হোক, যে কোনো রাজনৈতিক দলের কেউ যদি দুর্নীতির সাথে যুক্ত থেকে থাকে, প্রথমত তাকে তুমি যদি সিবিআই ইডি তদন্ত করে, তাকে যত শীঘ্র সম্ভব তাকে অ্যারেস্ট করে ট্রায়াল শুরু করে তদন্ত শেষ করতে হবে। আমাদের 2012 সালে সারদা তদন্ত শুরু হয়েছে, 2012 থেকে শুরু করে আজকে 2024, ফাইনাল চার্জশিট এখনো দেওয়া হচ্ছে না। গত মাসে আমরা খবরে দেখলাম যে সাপ্লিমেন্টারি চার্জশিট এখনো দেওয়া হচ্ছে, গত মাসে একটা সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার জন্য হাইকোর্টে অ্যাপিল করা হয়েছে। তাহলে আজকে 12 বছর পরেও চার্জশিট দেওয়া হচ্ছে, তুমি ভাবো কারা তদন্ত করছে? সিবিআই তদন্ত করছে। তুমি যে লিস্টটা বললে সেই লিস্টের সাথে নামের লিস্টটা শুধু হিমন্ত বিশ্ব শর্মা না, এই পশ্চিমবাংলার আমি বললাম এই লিস্টটা অনেক বৃহৎ লিস্ট। সারা পশ্চিমবঙ্গে সবাই জানে যখন নারদা স্ক্যামটা হলো, তখন নারদা স্ক্যামে বিজেপির পার্টি অফিস থেকে যারা তদন্ত যারা ভিডিওটা প্রকাশ করেছিল শুভেন্দু অধিকারী কাগজে মুড়ে টাকা নিচ্ছে, সেই ভারতীয় জনতা পার্টি দলটা শুভেন্দু অধিকারীকে আজকে বিরোধী দলনেতা করেছে। আজকে বুঝতে হবে, আমি পরিষ্কার বলছি, সারা ভারতবর্ষ জুড়ে নারায়ণ রানে হোক বা অজিত পাওয়ার হোক বা ছগন ভুজবল হোক, যাদের বিরুদ্ধে একাধিক কেন্দ্রীয় এজেন্সির মামলা আছে, ছগন ভুজবল মহারাষ্ট্র সদন কেলেঙ্কারি, ইলমাস তোমার নিশ্চিতভাবে জানা আছে, ইডি শুধু অ্যারেস্ট করেনি, ইডি তার 20 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল। সেই 20 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার পরে ইডি বলেছে ছগন ভুজবল দল পরিবর্তন করার পরে কেসটা উইথড্র করার জন্য। আজকে ধরো রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ আছে, রাহুল গান্ধীর বিরুদ্ধে তদন্ত হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 8 বার সমন করা হয়েছে, তিনি গেছেন, আমরা এগুলো জানি, এগুলো নতুনত্ব কিছু নেই। কিন্তু আমার কথা হলো যে শুভেন্দু অধিকারীকে কেন ডাকা হবে না? বসন্ত গৌড়া পাতিল বিজেপির কর্ণাটকের প্রাক্তন বিধায়ক, তৃণমূল কংগ্রেস বা কংগ্রেসের বিধায়ক না, বিজেপির প্রাক্তন বিধায়ক, তিনি বিজেপির কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে কোভিড কালে 40,000 কোটি টাকার দুর্নীতির কথা বলছেন। বিজেপির নেতৃত্ব বিজেপির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বলছেন, তার বিরুদ্ধে কোনো তদন্ত হয়নি, ইডি যেতে পারতো না। ঠিক, এবার এখানে আমার এখানে আমি একবার রিতেশকে আনতে চাই। রিতেশ, যদি আমরা লাস্ট কয়েকদিনের খবর ঘেঁটে দেখি, আমরা দেখব শিরোনামে রয়েছে ইডি এবং সিবিআই। সুপ্রিম কোর্ট বলছে হেমন্ত সোরেন কেসে এবং পরবর্তীকালে গিয়ে মনীষ সিসোদিয়া কেসে যে প্রাইমা ফেসি কোনো এভিডেন্স পাচ্ছে না, কোনো এভিডেন্স ইডি দিতে পারছে না। অ্যারেস্ট করা হলো, তাদের বেল যখন হাইকোর্ট দিল, যখন অ্যাটলিস্ট হেমন্ত সোরেনের সময় যখন বেল হাইকোর্ট গ্রান্ট করলো, তখন সুপ্রিম কোর্টে সেই বেলকে চ্যালেঞ্জ করলো ইডি, কিন্তু সুপ্রিম কোর্ট বলে দিল যে প্রাইমা ফেসি কোনো লিঙ্ক ইডি দেখাতে পারছে না, ইডি প্রমাণ করতে পারছে না, প্রমাণের অভাবে হেমন্ত সোরেনের বেলকে গ্রান্ট করা হলো। সেম উইথ মনীষ সিসোদিয়া। অনুব্রত মণ্ডল গরু পাচার কাণ্ডে সিবিআই যেহেতু ট্রায়াল শুরু করতে পারছে না, কথোপকথন এজলাসের ভেতর, বিচারপতি জিজ্ঞেস করছেন কবে শুরু হবে ট্রায়াল, সিবিআই বলছে জানি না, হয়তো শীঘ্রই শুরু হবে। ট্রায়াল কবে শুরু হবে তার কোনো নিশ্চিত ডেট নেই, বেল পেয়ে যাচ্ছেন। এবার দিল্লি কোর্টে ইডি কি বলে সেই মামলায়, সেদিকে আমাদের চোখ রয়েছে। ইডি কিংবা সিবিআই এর রাজনীতিকরণে তো নতুন ইস্যু নয়, ইউপিএ সরকারের সময় সুপ্রিম কোর্টই বলেছিল যে কেজড বার্ড, খাঁচার তোতা পাখি,
এখন বলা হচ্ছে ইডি এবং সিবিআই এবং বাকি কেন্দ্রীয় সংস্থাগুলো সবই বিজেপির অঙ্গুলি হেলনে চলছে। কতটা ঠিক, কতটা ভুল? দেখো, প্রথম কথা হচ্ছে যে কেজড বার কথাটা কিন্তু সুপ্রিম কোর্ট বলেনি। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস কোনো একটা অনুষ্ঠানে বলেছে বলে যদ্দূর আমি জানি। এটা হচ্ছে সুপ্রিম কোর্টের উপরে চাপিয়ে দেওয়াটা না। আমাদের মূল বক্তব্যটাকে, আমাদের বক্তব্য হচ্ছে কোনো সরকারি কর্মচারীদের ওপরে আমাদের কোনো ক্ষোভ বিক্ষোভ নেই, কেননা সরকারি কর্মচারীরা কিন্তু মূল কাজটা তারা করতে চায়। সমস্যাটা হচ্ছে যে স্টিয়ারিংটা কার হাতে আছে। স্টিয়ারিংটা যে চালাচ্ছে, যে সে তোমার এখানকার সিআইডি বলো আর ইডিসিবিআই বলো, স্টিয়ারিংটা কার হাতে আছে? স্টিয়ারিংটা যার হাতে আছে দায়টা তাকে নিতে হবে। তুমি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখো, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ইডি সিবিআই যে তদন্তগুলো হচ্ছে, এইখানে দাঁড়িয়ে কিন্তু সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে ইডি সিবিআই কিন্তু নিজে এসে কিন্তু তদন্তটা করছে না, কোর্ট মনিটর নয়। কোর্টে আগে প্রমাণ দাখিল করা হয়েছে, সেই প্রমাণের ক্ষেত্রে জাস্টিস মনে করেছেন যে এটাতে বাংলার তদন্তগুলোর কথা না, বাংলা তদন্তের কথা বলি। আরে বাংলা তদন্ত তোমাকে শেষ করতে হবে। আমরা মনে করি না যে তৃণমূলের নেতাদেরকে দীর্ঘদিন ধরে জেলের ভাত খাওয়ানোটা উচিত। ইডি সিবিআইয়ের দায় এবং দায়িত্ব যে তাকে যে কারণে ধরেছো সেই প্রমাণটাকে দাখিল করে তাকে ট্রায়ালের মধ্যে দিয়ে তাকে দোষী সাব্যস্ত করার, যদি তোমার কাছে প্রমাণ থাকে। কিন্তু ইডি সিবিআইয়ের এই দীর্ঘসূত্রিতা কেন? তুমি যদি তোমার স্মৃতিশক্তি থেকে দেখো, আমরা বারবার গিয়ে সিজিও কমপ্লেক্স, সল্টলেকের সিজিও কমপ্লেক্সে আমরা সিবিআই দপ্তরে বারবার গিয়ে বলেছি যে অবিলম্বে এই তদন্ত শেষ করো। তদন্তর খেলার নামে এটা অনেকটা ঠিক কুমির ছানার মতো। মানে তাহলে কি নীতিশ বলবো যে কোথাও বিরোধী দলের, মানে অর্থাৎ শাসক বিরোধী যারা, কেন্দ্রে যারা শাসক রয়েছেন, শাসক বিরোধী দলের যারা নেতারা রয়েছেন তাদেরকে কোথাও তুলে এনে জেলের ভেতর রেখে দেওয়া, যাতে তারা পলিটিক্যালি অ্যাক্টিভ না হতে পারে, এটাই আইডিয়া। এইটা নয়, জেলের ভিতর রেখে দেওয়া না, এটা অনেকটা ঠিক কুমির ছাড়ার মতো। দেখো আমার কাছে এই প্রমাণ আছে, আমি তোমাকে ধরবো। আমি এই কারণে বলছি, তুমি দেখো কুণাল ঘোষ বলছেন যে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি হয়েছে সেটা সরকার জানতো, অন ক্যামেরা বলেছে, আমি বলছি না, অন ক্যামেরা বলেছে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি হয়েছে এটা দল জানতো, কিন্তু দল সেই মুহূর্তে কোনো ব্যবস্থা নেয়নি। আবার কুণাল ঘোষ এও বলছে যে সুদীপ বন্দ্যোপাধ্যায় হোক, আর মানে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এত ক্ষমতা যে সে তাপস রায়ের বাড়িতে ইডি সিবিআই পাঠাতে পারে। এই যে টার্মোলজিগুলো, যে এত ক্ষমতা মানে কি হচ্ছে, তার মানে তুমি খুলে দেখো, যে বলেছে যে কুণাল ঘোষ কোথাও বলেনি যে ইডি সিবিআই সুদীপ বন্দ্যোপাধ্যায়, এটা তাপস রায়ের বক্তব্য ছিল, কুণাল ঘোষের বক্তব্য না। প্রথম আপনি যেটা যতটা বলেছেন, যেখানে প্রোটেস্ট করা সেখানে প্রোটেস্ট করলাম, আপনি দেখে নেবেন ইন্টারভিউগুলো। এইবার হচ্ছে এই প্রশ্নে দাঁড়িয়ে যেটা হচ্ছে যে এই ইডি সিবিআইয়ের অফিসাররা কিন্তু কোয়াইট মানে এফিশিয়েন্ট, কিন্তু তাদের তাই যদি হয়, আপনার নিশ্চয়ই মনে আছে রিতেশ, জাস্টিস অমৃতা সিনহার এজলাসে ইডির একজন আধিকারিককে চূড়ান্ত ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল, বিচারপতির ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল, কারণ কয়েকটা বেসিক তথ্য তিনি প্রেজেন্ট করতে পারেননি। ওই যে বললাম লিপস এন্ড বাউন্স ওয়াজ দ্য নেম অফ দ্য কোম্পানি। ওই যে বললাম জাস্টিস অমৃতা সিনহাও যে কথাটা বলেছে যে আপনারা কি তার মানে তদন্ত করতে পারেন না, তাহলে কি আমি তদন্ত করে কি করে করতে হবে দেখিয়ে দেব। কাছে একটা প্রশ্ন, দীপ্তাশ্ব, যে দীর্ঘসূত্রিতার কথা বলা হচ্ছে, সত্যি তো মেয়াদ বেড়ে যাচ্ছে, এবার কবে, মানে when will the conclusion come? conclusionটা কবে আসবে? আপনার ধরুন আজকে এই যে শিক্ষা দপ্তরের দুর্নীতি, বেশ কিছু রাজ্য সরকারি কর্মচারী তারা অ্যারেস্ট হয়েছেন, তাদের বিরুদ্ধে মামলা শুরু করার জন্য রাজ্যের মুখ্য সচিবের কাছে অনুমতি চাওয়া হয়েছে সিবিআই এর তরফ থেকে। সিবিআই মুখ্য সচিব দীর্ঘদিন সেই অনুমতি দেননি, মার্চ মাস থেকে। তারপরে তিনি প্রথমে 3 সপ্তাহ সময় নিলেন, এখন আবার 7 সপ্তাহ সময় নিয়েছেন শুধুমাত্র অনুমতি দিতে মামলা শুরুর। সারদা মামলা বলছেন এত কথা, আচ্ছা সারদা মামলা কিন্তু কোর্ট মনিটর্ড মামলাকারীকে আব্দুল মান্নান, কংগ্রেসের নেতা, মামলার আইনজীবীকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সিপিএমের নেতা। তারা একবারও কবার গেছেন কোর্টে গিয়ে যে সিবিআই তদন্ত করছে না, কারণ তারাও জানেন আটকে আছে টেকনিক্যাল জায়গায়, অনুমতি দেওয়া হয়েছে। এবার আরো আসি ইডি সিবিআই কে কি রাজনৈতিক কারণে, না আমি শেষ করি, আমি ওই পয়েন্টেই আসি, আপনার ইডি সিবিআই কে কি রাজনৈতিক কারণে ব্যবহার করা হচ্ছে? না দেখুন এখানে আমি আসছি সেই এই উত্তরটা দেবো তার আগে। এবার এই যে বলছেন না যে বিরোধী দল, অনেক কিছু নাম শুনলাম। আচ্ছা দেখুন কুণাল ঘোষ এককালে যখন বিশাল লম্বা দাড়ি নিয়ে ঘুরতেন, সুইসাইড না কি করতে গেছিলেন জেলের মধ্যে, যখন আটক ছিল, তখন যখন কথা বলতে যেতেন পুলিশ ভ্যান চাপড়াতো, আর তিনি বলতেন সারদার সব থেকে বড় সুবিধাভোগী নাম মমতা ব্যানার্জি।
আজকে সেই কুণাল ঘোষ আর মমতা ব্যানার্জি একসাথে হাসতে হাসতে স্পেন যাচ্ছে। মৃত্যুঞ্জয়, ওয়াশিং মেশিন না, আমি এবার আসি যেটা আমি জিজ্ঞেস ফিরবো, করলেন। but let me এই যে- take a না, reaction আপনি from আসুন, মৃত্যুঞ্জয়। এই যে মৃত্যুঞ্জয়, প্রত্যেকটা যখন দল, শুরু করেছিলাম, আমি উত্তর দেওয়ার একদমই, বলছি এই যে প্রত্যেকটা কুণাল দল- ঘোষ আমার মনে হয় মিডিয়া ফ্রেন্ডলি একজন পার্সন, যে মিডিয়াতে যে কোনো প্রশ্নের উত্তর দেয়। এবং কুণাল ঘোষ, আপনারা এই প্রশ্নটা যেটা আজকে বিজেপির প্রতিনিধি এখানে বলছেন, সেই উত্তর একাধিকবার একাধিক চ্যানেলে বলেছেন। তার কারণ কি তিনি বলেছেন, তিনি বিশ্লেষণ করে বলেছেন সেই পরিস্থিতিতে তার অ্যাটেনশন পাওয়ার দরকার ছিল, সে ভিতরে আছেন, তাকে কিছু ভুল ইনফরমেশন, ভুল সোর্সের ইনফরমেশন আছে, সেই সোর্সের ইনফরমেশনে তিনি কথা বলেছেন। বাইরে বেরোনে তার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে এটাও বলেছেন, নিশ্চিতভাবে কেউ না কেউ চক্রান্ত করেছেন। কিন্তু তিনি যে বক্তব্যগুলো বলেছেন তার কিছু ইনফরমেশনের ভিত্তিতে তার মানসিক পরিস্থিতি, এই কথাগুলো বিভিন্ন চ্যানেলে বারবার বলেছেন। আর আজকে কুণাল ঘোষ আরেকটা কথা আমি বলিনি, যখন বললেন আমার কাছে প্রশ্নটা করলেন, যে তিনি এই কথাও বলেছেন, দুটো কথা তার সাথে অ্যাড করে বলেছেন, যে আমি যে মামলাটা চলছে সেই মামলার প্রত্যেক দিন বিফোর টাইম আমি হাজির হই, কারো যদি ইচ্ছে থাকে মামলা দিনে গিয়ে শুনে নেবেন। আর দ্বিতীয় কথা হলো যে এখন আমি বাইরে আছি, এখনের পরিস্থিতি আর ভিতরের পরিস্থিতি এক নয়। তখন যে কথাগুলো বলতে হতো মানুষকে বোঝানোর জন্য, খবরে আসার জন্য, এখন সেই পরিস্থিতি নেই। দুটো ব্যাপার সম্পূর্ণ আলাদা। আমি ফিরবো তো কেতান, আমার একটাই প্রশ্ন হিলমাজ আপনার কাছে, যে তাহলে মমতা ব্যানার্জি এখন কুণাল ঘোষকে ক্ষমা করলেন না কুণাল ঘোষ মমতা ব্যানার্জিকে ক্ষমা করলেন? কেতান জয়সওয়াল। আচ্ছা, বিজেপির প্রতিনিধিকে প্রশ্ন করেছিলেন আপনি কেন্দ্রীয় এজেন্সি নিয়ে, উনি ওটা টেনে নিয়ে কুণাল ঘোষ আর রাজ্য এজেন্সি নিয়ে আসছেন। এক সেকেন্ড আমি বলছি। এবার তার মানেটা কি দাঁড়াচ্ছে, তাহলে উনি কি বোঝাতে চাইছেন, যে কুণাল ঘোষ, ঠিক যেরকম কুণাল ঘোষ একসময় তৃণমূল নেত্রীকে মানে অ্যাটাক করছিলেন, তারপরে মিটমাট হয়ে গেছে, ঠিক তেমনই কি আমাদের প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী অজিত পাওয়ারকে মানে জয়নিং এর কয়েক সপ্তাহ আগে অব্দি অ্যাটাক করে এসছেন, অ্যামাউন্ট বলে দিয়েছিলেন যে ঠিক কত হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে, এরকম একটা নাটক করেছিলেন, জেলে চাকরি পিসিং অ্যান্ড পিসিং। তারপরে দেখলাম আমরা কি দেখলাম, বাবা কোলাকুলি করছে তারা একসাথে। তার মানে কি উনি কুণাল ঘোষ আর মমতা ব্যানার্জির রিলেশনটাকে মোদিজি আর অজিত পাওয়ারের রিলেশনের সাথে তুলনা করতে চাইছেন, নাকি সেম বলে দিতে চাইছেন? এক, এর আগের কথাগুলো উনি বলছেন যে গুজরাটে ওনার যে এখন হোম মিনিস্টার, ওনাকে নাকি কংগ্রেস তাড়িয়ে না কোর্ট করেছিল, কোর্ট মনে করেছিল যে এরকম একটা ব্যক্তি যোগ্য না সমাজের সাথে। তাড়িপার মানেটাই হয়েছে যারা সমাজের সাথে মেশার যোগ্য থাকে না তাকে তাড়িপার করা হয়। বেশ বেশ বেশ, তবে এখানে আমি আসবো, আমি 10 সেকেন্ড। আচ্ছা বেশ, যদি সেটা যদি কোর্ট করে থাকে, আজকে যখন অরবিন্দ কেজরিওয়াল বেল পান না, সেটাও কোর্ট বেল দিচ্ছে না, মনীষ সিসোদিয়া বেল না পেলে কোর্ট বেল দিচ্ছে না, বিজেপি বেল আটকে রাখে। মনীষ সিসোদিয়ার ওখানে কিন্তু বলা এবার না আমি বলি, যদি 6 মাসের মধ্যে মামলা শুরু না করতে পারে, দেন হি হ্যাজ দ্য রাইট টু অ্যাটেন্ড ফর বেল। প্রত্যেকটা দল মিলে সুপ্রিম কোর্টে গেছিল যে ইডির ক্ষমতা ছাঁটা হোক, ইডির যে ক্ষমতা আছে তাকে কমানো হোক, তা ছাঁটা হোক। সুপ্রিম কোর্ট মামলা রিজেক্ট করে দিয়েছিল, প্রত্যেকটা দল মিলে গেছিল। কিন্তু তার মানে এই নয় যে ইডি, তার মানে এই নয় তার মানে কিন্তু এই যে বলা হয় ইডি কিংবা সিবিআই তাদের ট্র্যাক রেকর্ড হঠাৎ করে ইমপ্রুভ করে গেল। হ্যাঁ, ইডির ক্ষমতা কিংবা সিবিআই এর ক্ষমতা কেন ছাঁটা হবে? তারা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, দুর্নীতি হলে তারা সেখানে যাবে, যারা গিয়েছিল যাবে, নিশ্চয়ই যাবে। এবার এখানেই আমার একটা প্রশ্ন দীপ্তাশ তোমার কাছে, তা হলো যখনই রাহুল গান্ধী 2.0 অনেকেই বলছেন, কেতনরা জানবে যে দিস ইজ 2.0 নিউ অ্যাভাতার অফ রাহুল গান্ধী। এই রাহুল গান্ধী এবং আজ থেকে 7 বছর 8 বছর আগের রাহুল গান্ধীর মধ্যে একটা বিস্তর ডিফারেন্স আছে। এই রাহুল গান্ধী জানেন কিভাবে খবরের শিরোনামে থাকতে হয়, এই রাহুল গান্ধী পারেন, এবার অ্যাটলিস্ট তিনি করে দেখিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও কিন্তু তার বক্তব্য রাখার সময় থামতে হয়েছে, এই বিরোধীদের কাছে বসে পড়তে হয়েছে, যেটা মোদীর জন্য নতুন। সেখানে কংগ্রেসের এই নতুন স্ট্র্যাটেজিতে চাপে রয়েছে তো সংসদের মধ্যে, বিজেপি সংসদের মধ্যে চাপে তো রয়েছে। এই রাহুল গান্ধী 3 বার মিলিয়েও 240 পেরোননি। এই রাহুল গান্ধীকে দেখলে আমার পাড়ার নীলুদার কথা বলে মনে পড়ে যায়, যে মাধ্যমিকে 2 বার ফেল করে 3য়-বারে 3rd ডিভিশনে পাস করে ছাদে মেরাপ বেঁধে খাইয়েছিল। আমার সেই নীলুদার কথা মনে পড়ে যায়। এই রাহুল গান্ধী 22 বার লঞ্চ হয়েছেন, প্রত্যেকবার একটি ভোট আসে, ভোট হারে, এবং রাহুল গান্ধী একবার করে নতুন করে লঞ্চ হয়। এবার দুটি কেন্দ্র থেকে জিতে গেলেন, ভোটে হেরে যান। কোনটায় জিতেছেন? দুটি কেন্দ্র থেকে জিতে গেলেন, দুটি কেন্দ্র থেকে জিতেছেন, একটি কেন্দ্রে যাচ্ছেন না। এবং কেন্দ্রে এত ভয়াবহ বিপর্যয়, সেখানে যাচ্ছেন না। একটি কেন্দ্রে এত ভয়াবহ বিপর্যয়, সেখানে এখনো যাওয়ার টাইম পাননি, এবং সেখানে না যাওয়াটা চাপা দিতে আজকে গেছেন, গতকাল গেছেন, এবং তার আগে যে যাননি। এবং কেরলের যে দুর্ঘটনা, সেটা তো ম্যানমেড। কেরলের দুর্ঘটনা যদি ম্যানমেড হয়, বেশ বেশ কেতন প্লিজ, আমি জানি আপনি কেন বলছেন,
অমিত শাহ তিনি সংসদ ভবনে দাঁড়িয়ে বলেছিলেন যে আমরা আগাম সূচনা আগাম দিয়েছিলাম, সূচনা দেওয়া ছিল কিন্তু এবং সবথেকে পিনারাই বড় বিজয়ন কথা না, যিনি একটা কংগ্রেসের জিনিস কেউ বলুন নন, তো, পিনারাই একটা বিজয়ন, একটা দুর্ঘটনা ঘটলে পিনারাই বিজয়ন না, যিনি একটা কংগ্রেসের দুর্ঘটনা কেউ নন, ঘটলে- তিনি বলছেন কোন রকম সূচনা আমরা পাইনি। আর না না এবার না না ইলমাস সূচনা পেয়েছে, কিন্তু সূচনা বাবার সূচনাকে যে তারা বৃষ্টি গুরুত্ব দেয়নি। না 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 গুরুত্ব না, ওনারা বৃষ্টির যে কমলা পরিমাণ সতর্কতা আমার দেখে কথাটা গুরুত্ব দেন। আপনার কথা শুনুন, আমি বলে দিচ্ছি আমি তুমি বলবে আমার বলা না, আমার দরকার একটা জাস্ট পয়েন্ট অ্যাড আবহাওয়া দপ্তর যে পরিমাণ বৃষ্টির কথা বলেছিল, সূচনার হিসেবে যে পরিমাণ বৃষ্টির কথা সেটা বলেছিল match করে। তার থেকে বেশি পরিমাণ বৃষ্টি হয়েছে। ন্যাচারাল ডিজাস্টার নিয়ে ন্যাচারাল ডিজাস্টার নিয়ে এগুলো নিয়ে আলোচনা নাই। ন্যাচারাল ডিজাস্টার নিয়ে সত্যি রাজনীতি করা উচিত নয়। অবৈধভাবে যে মাটি কাটা হতো ওখানে, কারণ আপনি দেখুন আজকে কেরল দিত্তাস, সরকার দিত্তাস, তারা বলছে উত্তরাখণ্ডেও তো একই কোনো প্রবলেম, scientific community ওখানে উত্তরাখণ্ডেও যেতে তো পারবে একই না। প্রবলেম। তারা তাদের এক scientific মিনিট, found দিত্তাস, finding তারা বার করতে পারবে না। দিত্তাস, National calamity তে দিত্তাস, this is a সরকারের channel লোকেরা where আছে। you, when the anchor asks you a question, you listen to the anchor. উত্তরাখণ্ডেও তো একই প্রবলেম। তুমি যে প্রবলেম হ্যাঁ, কেরালার জন্য উত্তরাখণ্ডে বলছো, কি- উত্তরাখণ্ডেও উত্তরাখণ্ডে একই কি প্রবলেম। বলা হয়েছে সেখানে সায়েন্টিফিক কমিউনিটি যেতে পারবে না, তারা তাদের সায়েন্টিফিক রিসার্চ পাবলিশ করতে পারবে না, কোথাও উত্তরাখণ্ডে বলা হয়েছে, কেরালে কিন্তু বলা হয়েছে। কেন বলা হয়েছে? কামিং করতে ব্যাক, চাওয়া হচ্ছে। যে প্রশ্নটা আমি তোমায় করেছিলাম যে রাহুল গান্ধী 2.0 ইজ আ ডিফারেন্ট ফর্ম অফ পলিটিশিয়ান, অত্যন্ত পলিশড পলিটিশিয়ান, যে এই মুহূর্তে কেন্দ্রের বিরুদ্ধে সংসদ ভবনে দাঁড়িয়ে মন্তব্য রাখছেন এবং তার মন্তব্য খবরের শিরোনামেও আসছে। এই রাহুল গান্ধীকে গত 7 বছরে আমরা দেখতে পাইনি, যে রাহুল গান্ধীকে আমরা দেখতে পাচ্ছি। বললাম রাহুল গান্ধী 2.0 আর রাহুল গান্ধী 22.0 একই ম্যাটার। যেমন পাড়ার নীলুদা তৃতীয়বারে 3rd ডিভিশনে পাস করলে সেটা নিয়ে পাড়ার লোকে আলোচনা করে, তেমনি রাহুল গান্ধীকে নিয়েও আলোচনা করে। কি করে ডিভিশনের কথাটা আসছে বলুন তো? রাহুল গান্ধী দুটো কেন্দ্রে দাঁড়িয়েছিলেন, দুটো কেন্দ্রেই প্রায় 4 লাখ ভোট। এক সেকেন্ড দাদা, আপনার সময় আমি বলছি না দাদা। আমার সময় না না বলিনি আমার সময় বলেননি, রেকর্ডিং দেখে নিন। প্লিজ প্লিজ আচ্ছা, 3 বারে প্লিজ 240 দিত্তাস, ওকে বলতে দিন। না, রাহুল এবারেও গান্ধী- সবাই মিলে আচ্ছা 240 বেশ আপনারা 400 বলেছিলেন, 240 এ আটকে গেছেন, প্লিজ। না, ব্যাপারটা হচ্ছে যে রাহুল গান্ধী দুটো কেন্দ্রে লড়েছেন, দুটো কেন্দ্রে কিন্তু 400 প্রায় লাখ ভোট, 4 লাখ ভোটে জিতেছেন। আর মোদিজি মানে ইতিহাসে আমরা যদি দেখবো যে এক্সিস্টিং প্রাইম মিনিস্টার মানে সব থেকে কম মার্জিনে জিতছে। But that doesn't prove anything, Ketan, that doesn't prove anything. আমি ওই জায়গায় যাচ্ছি না। যেভাবে এটা কি যেহেতু কংগ্রেসের কোনো নতুন স্ট্র্যাটেজি? কংগ্রেসের দেখো এখনো কোনো ইডি রেড হয়নি, কিন্তু কংগ্রেস বলছে দেখো ইডি রেড হবে। এরপর যদি কেন্দ্র সত্যি ইডি রেড করে, মানে অর্থাৎ ইডি কিংবা সিবিআই যদি এরপর সত্যি রাহুল গান্ধীর বাড়িতে ইডি রেড করে, তখন বলতে হবে প্রি প্ল্যান ছিল, আগেই তো বলে দিয়েছে। বলছি ব্যাপারটা হচ্ছে যে এই 10 বছরে বিজেপির কাজকর্মগুলো এতটা প্রেডিক্টেবল হয়ে গেছে যে আজকে দেখবেন যে পার্লামেন্টে কোনো একটা নেতা যদি অপোজিশন পার্টি খুব ভোকাল হয়ে বলে বিরুদ্ধে, সপ্তাহের মধ্যে তার বাড়িতে ইডি যাবে। দিস হ্যাজ বিন, আরে অধীর চৌধুরী নিয়ে আপনাদের তো মাথা ব্যথা করে, আপনি আপনার স্তরে থাকুন। অধীর চৌধুরী চিঠি দিয়ে বলেছেন কেন্দ্রীয় সংস্থার হস্তক্ষেপ চেয়েছে। বলছি হ্যাঁ, কিন্তু উনি তো এখনো বলেননি উনি বিজেপি জয়েন না, করেন। রাষ্ট্রপতি বলেছেন, আমার কংগ্রেসের বলতে নেতা। হবে। তাহলে রাষ্ট্রপতি বলেছেন। অধীর চৌধুরী Okay, বিরোধিতা side, করছে, আমার তো মৃত্যুঞ্জয়। মনে হচ্ছে। বলছি যে এই রাহুল গান্ধী যে টুইটটা করেছেন মানে গতকাল মধ্যরাতে, তাহলে তাতে পরিষ্কার দেখা যাচ্ছে যে উনি বলে দিয়েছেন যে উনার কাছে খবর এসেছেন নিশ্চিতভাবে, খবর দিয়েছে ED। হ্যাঁ ইডি, ঠিক। তার মানে এই খবর রাহুল গান্ধীর কাছে যেরকম এসছে, আমার বক্তব্য হলো সেটা যদি তুমি প্রশ্ন করো আজকে যে কেন মানে কি আগে থেকে কেন জানলেন, তাহলে তোমার যে প্রশ্নগুলো যে তাহলে তো ইডি যদি যায় তাহলে বলবো যে আমি মানে এটা তো হওয়ারই ছিল, এইটাই মেন বক্তব্য। তো আমার বক্তব্য হলো এটা যদি স্ট্র্যাটেজি হয়, তাহলে শুভেন্দু অধিকারী আর সুকান্ত মজুমদার ইডির কোনো আধিকারিক না হয়ে প্রত্যেকবার কার বাড়িতে যাবে, কবে যাবে, ডেট বলে দিচ্ছে, তাহলে তুমি সেটা বললে না কেন? তাহলে তো পরিষ্কার এক তো মুশকিল না। আমি এক লাইন বললে তো হবে না, আমি দেব তোমাকে এর পরেরটা পুরো তুমি কেন্দ্রিক। এবার পুলিশ যাবে, একটা পয়েন্ট কিন্তু রয়েছে জ্যোতিষ মৃত্যুঞ্জয়, যে সত্যি তো আজ যেমন রাহুল গান্ধী বলে দিচ্ছেন এখনো কোনো রেড হয়নি, শুভেন্দু অধিকারী কিন্তু সুকান্ত মজুমদারদের সমস্ত ভবিষ্যৎবাণী তো মিলে গিয়েছিল। না না, এখানে দেখো 2024-এ দাঁড়িয়ে 2024-এর আগে এতদিন ধরে আমরা যেটা দেখেছি একটা সবল সরকার, দুর্বল বিরোধী। প্রশ্নটা রাহুল গান্ধী নয়, এই মুহূর্তে দাঁড়িয়ে একটা দুর্বল সরকার, একটা সবল বিরোধী। সবল বিরোধীর মুখ হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে রাহুল গান্ধী, কিন্তু তার পেছনে
তার পেছনে একটা বড় জোটের বড় জোটের একটা সংখ্যা রয়েছে, ঠিক আছে। রাহুল গান্ধী যখন বলছেন তখন মাথায় রাখতে হবে, একদিকে উনি যদি কংগ্রেসের তরফ থেকেও বলেন, অন্যদিকে উনি কিন্তু INDI এর পক্ষ থেকেও বলছেন। অর্থাৎ সেইখানে দাঁড়িয়ে কেজরিওয়ালের ক্ষেত্রে দেখো, ইডি সিবিআই যখন কারোর বাড়িতে রেড করে না, তোমরা ক্যামেরা নিয়ে হেভি করে বলো যে ইডি সিবিআই রেড করেছে, তার মানে কি হলো যে ইডি সিবিআই ভার্ডিক্ট দিয়ে দিল যে চোর। কিন্তু তুমি কখনো এটা হয় না যে ওই তদন্ত চলতে চলতে একটা সময় দাঁড়িয়ে মানুষের ইয়ের থেকে হারিয়ে যায় যে সেখানে দাঁড়িয়ে সিদ্ধান্তটা কি হলো, কিংবা ইডি সিবিআই কি ফাইন্ডিংস পেলো, যেটা ইডি সিবিআই সেই মুহূর্তে দাঁড়িয়ে তদন্তের ক্ষেত্রে বহুত ইডি সিবিআই এটাও তো দেখা যায় যে কার বাড়ির খাটের তলা থেকে কোটি কোটি টাকা বেরোচ্ছে, ট্রাকে করে টাকা নিয়ে যেতে হচ্ছে। এখানে আমি ছোট্ট বিরতি দেবো, বিরতির পর ফিরছি, কারণ এই বাংলায় আজকে ইডির হাতে গ্রেফতার দুজন, এবং শুধু তাই নয়, ইডি আজ তাদের বয়ানে জানিয়েছে যে প্রায় 45 কোটি টাকা সরকারের টাকা জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি এবং আজ যারা দুজন গ্রেফতার হয়েছেন তাদের মাধ্যমে 45 কোটি টাকা আত্মসাৎ করেছিলেন। ভুয়ো নথি বানানো হয়েছিল, ভুয়ো কৃষকদের নাম পোর্টালে তোলা হয়েছিল। ঠিক কি কি হলো আজ সারাদিনে দেখাবো একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। প্রিয় মল্লিক সরকারের ঘর থেকে চুরি করেছেন বলছে ইডি। আর কি কি বলছে, টেক আ লুক। রেশন বন্টন দুর্নীতি মামলায় ধৃত দেগঙ্গার তৃণমূল নেতা ও তার ভাই। ম্যারাথন জেরার পর গ্রেপ্তার আনিসুর ও তার ভাই আলিফ। জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে সরাসরি যোগ রয়েছে দুজনের, দাবি ইডির। তদন্তে নেমে ইডি বলছে 4 চালকলকে সামনে রেখে 45 কোটি টাকার দুর্নীতি করেছেন জ্যোতিপ্রিয়। 12 কোটি টাকা সেই সব চালকলের কর্মীদের অ্যাকাউন্টে ঢুকেছে। কর্মীদেরই ভুয়ো কৃষক সাজিয়ে খোলা হতো একাধিক অ্যাকাউন্ট। ভুয়ো চাল কেনাবেচার নথি দেখিয়ে সেই সব অ্যাকাউন্টে ঢুকতো রেশন বন্টন দুর্নীতির টাকা। 6 কোটি টাকা ঢুকেছে ধৃতদের অ্যাকাউন্টে। জ্যোতিপ্রিয়র 3 অ্যাকাউন্টে ঢুকেছে ভুয়ো ধান কেনাবেচার 1 কোটি টাকা। সবটাই হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের নির্দেশে। SSKM-এ বসে যে চিঠি লিখেছিলেন জ্যোতিপ্রিয়, সেই চিঠিতেই উল্লেখ ছিল ধৃতদের নাম। রেশন বন্টন দুর্নীতি নিয়ে রাজনীতির জল আরও ঘোলা হচ্ছে। তৃণমূল নেতার গ্রেপ্তারির পরেই সুর চড়িয়েছে বিজেপি। এজেন্সি যা বলবে সেটাই ধ্রুব সত্য, এটা মনে করার কোনো কারণ নেই। কিন্তু কোথাও যদি কোনো অবৈধ কোনো লেনদেন থাকে, কোনো অন্যায় থাকে, নিশ্চিতভাবে তদন্ত হোক এবং যথাযথ আইনি ব্যবস্থা হোক। এখানে তৃণমূল কংগ্রেস হস্তক্ষেপ করবে না। রেশন দুর্নীতি মামলায় মঙ্গলবার ভোর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে তল্লাশি অভিযান শুরু করেছিল ইডি। উত্তর ও দক্ষিণ 24 পরগনার একাধিক চালকলে হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তালিকায় ছিল দেগঙ্গায় আলিফের বাড়ি এবং চালকল। বাকিপুরের আত্মীয় আলিফের বাড়ি এবং চালকলে তল্লাশি চালায় তারা। প্রায় 21 ঘন্টা তল্লাশি অভিযান শেষে বাড়ি থেকে 2টি মোবাইল তদন্তের কারণে নিয়ে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। এছাড়া বেশ কিছু নথিপত্র এবং 13 লক্ষ টাকা বাজেয়াপ্ত করে তারা। এরপরেই বারিক এবং রহমান ভাইদের সিজিও কমপ্লেক্সে তলব করা হয়। আনিসুর এবং আলিফ সেই তলবেই বৃহস্পতিবার হাজিরা দিতে গিয়েছিলেন। তারপরই ভোর রাতে গ্রেপ্তার করা হয় তাদের। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা। মৃত্যুঞ্জয়, কুণালবাবু আজকে বলছেন যে এজেন্সি যা বলবে তা ধ্রুব সত্য হিসেবে মেনে নেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে এজেন্সি তার তদন্তে মিথ্যে কথা বলবে না? এজেন্সি যে কথাগুলো বলবে সেগুলো যে ধ্রুব সত্য নয়, এগুলো বিভিন্ন ধরনের প্রমাণ আছে। তাতে আমি বলি যে অনুব্রত মণ্ডলের যে পার্সোনাল বডিগার্ড বা যাই ছিল, সাইগাল হোসেন, তাতে আমরা দেখলাম যখন ওনাকে অ্যারেস্ট করা হলো, বললো এত এত বিপুল সম্পত্তি, 300 কোটি টাকার প্রপার্টি। ইলমাস, তুমি যে চার্জশিটটা সাইগালের বিরুদ্ধে পড়েছেন তাতে কয়েক লক্ষ টাকার সম্পত্তির কথা বলেছে। 300 কোটি টাকা দিয়ে শুরু হচ্ছিল। তার মানে যেই খবর আমি মিডিয়াতে এসেছিল সেই খবর
আমার বক্তব্য হলো যে আমি একটা কথা বলছি যে প্রত্যেকটা জিনিস ইডি যেগুলো বলে বা এই কেন্দ্রীয় এজেন্সি সিবিআই যখন বলে এইগুলো মানুষের সামনে খাওয়ানোর জন্য, ভাবমূর্তিটাকে খারাপ করার জন্য এই ধরনের চক্রান্ত, এই ধরনের কথাবার্তা হয়ে থাকে। ইডি যদি ধ্রুবসত্য হয়, ইলমাস তুমি আমি একটা পরিসংখ্যান দিলে তোমার কাছে স্পষ্ট হয়ে যাবে, তোমায় আমার প্রশ্ন করতে হবে না, আমার উত্তরের মধ্যে তোমার প্রশ্নের সব উত্তর পেয়ে যাবে। আমি বলছি যে ইডি 2023 সালে অবধি ইডির রেজিস্টার্ড এখন অবধি কেস 5906টি, তার মধ্যে 1142টা ইডি তদন্ত শেষ করেছে এবং মাত্র 1142 তদন্ত শেষ করার পরে 25টা কেসের নিষ্পত্তি করতে পেরেছে। তার মানে এই যে ইডি তদন্ত করছে মানেই যা যা বলছে মানেই ধ্রুব সত্য নয়। এই পরিসংখ্যানটা তো প্রমাণ করে যে 5906টার মধ্যে যদি 25টা কেসের নিষ্পত্তি হয়, তার মধ্যে 24টা কেসে যদি কনভিক্ট হয়, তার মানে তোমাকে বুঝতে হবে এর পার্সেন্টেজ রেট ইজ লেস দ্যান 1%। তাদের কথা নিয়ে আমরা কি বিবৃতি দেবো কি যদি তৃণমূল কংগ্রেস, শুধু আবারও বলছি ইলমাস, তৃণমূল কংগ্রেস হোক, যেটা দিয়ে আমি বক্তব্য শুরু করেছিলাম, তৃণমূল কংগ্রেস হোক, সিপিএম হোক, বিজেপি হোক, নিরপেক্ষ তদন্ত হলে সবার নিয়ে। আজকে তুমি তৃণমূলের এর বাড়িতে গেছে, ওর বাড়িতে গেছে, একে অ্যারেস্ট করছে নিয়ে আলোচনা হচ্ছে, তুমি 2014 যাচ্ছে বলেই হচ্ছে, রাইট? 2000 বা কংগ্রেসের এর বাড়িতে গেছে বা অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বাড়িতে গেছে, অ্যারেস্ট করা হচ্ছে। 2014 থেকে 24 বিজেপির কোন নেতার বাড়িতে গেছে, যারা বিজেপি অন্য দল থেকে বিজেপিতে গেছে, যাদের বিরুদ্ধে এর চেয়েও মারাত্মক অভিযোগ আছে, এর চেয়ে বেশি কোটি টাকার দুর্নীতির অভিযোগ আছে, কার বাড়িতে গেছে, কটা শো করেছে এই বাংলার, এই সারা ভারতবর্ষের মিডিয়া একটা শো করতে পারেনি, যায়নি বলে করতে পারি, যায়নি, যাবে না। নারায়ণ রানে তুমি যাচ্ছ না বলে নারায়ণ রানে ধোয়া তুলসী পাতা হয়ে যাচ্ছে না, তুমি বিজেপি ইডি বা সিবিআই যাচ্ছে না বলে আজকে ছগন ভুজবল যার 20 কোটি টাকা সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল এই ইডি, সে ধোয়া তুলসী পাতা হয়ে যাচ্ছে না মানেই অজিত পাওয়ার, যাকে দেবেন্দ্র ফডনবিস বলেছিল যে চাক্কি পিসিং, সে ধোয়া তুলসী পাতা হয়ে যাচ্ছে না বলেই হিমন্ত বিশ্ব শর্মা থেকে একাধিক, শুভেন্দু অধিকারী, একাধিক উদাহরণ আছে, তারা সবাই কিন্তু এই যাচ্ছে না বলেই আজকে তুমি আলোচনা করতে পারছো না। এটাই আমাদের বক্তব্য। আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটা সাংবাদিক একটা টিভি চ্যানেলকে বলেছিল, নিশ্চিতভাবে তোমার মনে আছে যখন প্রশ্ন করেছিল যে বিজেপিতে গেলে কেন যাচ্ছে না, বলছে তদন্ত বন্ধ হয়নি। আরে তদন্ত বন্ধ হয়নি, তদন্তের অগ্রগতি কি? আমরা তো এটাই বলছি। তুমি বিজেপির যারা প্রতিনিধি আছে তাদের প্রশ্ন করো যে তদন্তের অগ্রগতি কি? তৃণমূলের বিরুদ্ধে যাচ্ছে, কংগ্রেসের বিরুদ্ধে যাচ্ছে, অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যাচ্ছে, বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে যাচ্ছে, কিন্তু বিজেপিতে যারা গেছে তাদের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি কি বিজেপি বলুক। দীপ্তাশ্বর, না দেখুন, এবার এখানে যেটা আমি বুঝলাম না, যে তদন্তেরটা একটা পর্যায়ে ইডির দায়িত্ব, আর একটা পর্যায়ে হচ্ছে মামলার নিষ্পত্তি। ভারতবর্ষের যে বিচার প্রক্রিয়া তা যে দীর্ঘসূত্রিতায় ভুগছে, এটা স্বয়ং সুপ্রিম কোর্টের বিচারপতিরাও বলছেন বারে বারে, এবং সেখানে নানা টেকনিক আছে, নানা দামি উকিল নিয়োগ করা হয়, তারা দুদিন ধরে মামলা লড়েন, দুদিন ধরে শুনানিতে তারা বক্তব্য রাখেন কাউকে রক্ষা কবচ পাইয়ে দেওয়ার জন্য। এবার দেখুন, ইডি অনেক জায়গায় যায়নি, যেমন ইডি তো সৌগত রায়ের বাড়িতেও যায়নি। একটু আগে নারদার ভিডিওর কথা উঠলো না, সেই ভিডিওতে তো সৌগত রায়কেও দেখা গেছিল, তার বাড়িতেও তো যায়নি। শুভেন্দুর অধিকারী তো তিনি তো তার পার্টির চাঁদার স্লিপ দেখিয়েছিলেন, সৌগত রায় তো সেটাও দেখাতে পারেনি, সেখানেও যায়নি। আমি তো দাবি করব ইডির কাছে যে সৌগত রায়ের বাড়িতেও যাওয়া হোক। ইডি তো মমতা ব্যানার্জির বাড়িতেও যায়নি। কুণাল ঘোষ যখন বারবার বলেছিলেন, মাঙ্কি ক্যাপ পরে শিলংয়ে গিয়ে রাজীব কুমারের জেরায় গিয়ে উপস্থিত হয়েছিলেন, আমি তো বলবো রাজীব কুমারকেও তোলা হোক। সেখানে কেউ যদি ধর্নায় বসে, সেই ধর্না ঘাট ধরে তুলে দেওয়া হোক, রাজীব কুমারকেও তোলা হোক, মমতা ব্যানার্জির বাড়িতে ঢোকা হোক। ইডি এগুলো কেন করছে না? এগুলো তো আমাদেরও প্রশ্ন, এদের বাড়িতে কবে যাবে? বেশ, আপনারা না, আমি বলবো এর বাড়িতেও যাক, আমি বলবো ওর বাড়িতে, আপনারা যে এত বলছেন রাজ্য বিজেপি, এটা কি আপনাদের সরকার বা শুনতে পাচ্ছে? যদি শুনতে পেত তাহলে অনেকগুলো কেসে স্পষ্ট দেখা যাচ্ছে, মানি ট্রেল দেখা যাচ্ছে। এখানে অধীর চৌধুরীও বলছেন, ও বাবা, অধীর চৌধুরী আপনারা এখন জানি না এটা কনফিউশন যে ফরওয়ার্ড না প্রেজেন্ট, কিন্তু তোমাদের সভাপতি এখন অধীর চৌধুরী না, অধীর চৌধুরী বলছেন, প্রধানমন্ত্রীকে বলেছেন, অধীর চৌধুরী এখনো তোমাদের দলে জয়েন করেনি। তারপরে সেই অধীর চৌধুরীকে মল্লিকার্জুন খড়গে কি বলেছেন? অধীর চৌধুরী মল্লিকার্জুন খড়গে কি বলেছেন? রাওয়ান কি আপনার নিজের দলের রাজ্য সভাপতি বলুন, আলোচনা করবেন অধীর চৌধুরী নিয়ে। রাওয়ান কি औलाद বলেছেন?
বলছেন আমার বলুন, কিছু যায় আপনি আসে কি না। সহমত? তার জন্য তো ক্ষমা রামান কি চেয়েছেন। ওলাদ? তাহলে তার জন্য তো রামান ক্ষমা কি ওলাদ চেয়েছেন। বলেছেন অধীর চৌধুরী তাহলে প্রধানমন্ত্রী, সেটা আপনি কি সমর্থন সহমত? আপনাদের আচ্ছা বেশ 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 আপনি বেশ সমর্থন বেশ করেন না। বেশ আপনাদের দুজনকেই আপনাদের দুজনকেই একটু জানাতে চাই, এনকে টিভি বাংলায় এভাবে ডিবেট হয় না। অন্যান্য যে কোনো চ্যানেলে হতে পারে, চোখে চোখ রাখা অনেক চ্যানেলে হতে পারে, কিন্তু আমরা শিরদাঁড়া সোজা রাখা চ্যানেল। তাই যখন একজন বলবেন অন্যজন প্লিজ শুনুন, তারপর নিশ্চয়ই বলবেন। কেতান, এবার বলছি এইভাবে অভদ্রতাটা করাটা উচিত হয় না, না। তাহলে আমার মনে হয় আচ্ছা আপনি বেশ অবশ্যই বেশ তাহলে বলিনি বেশ, দাদা, বেশ, আমি বলে বলিনি। নিন, আমি আপনাকে দেবো দীপ্তাশু, আমি আপনাকে সময় দেবো। ডিজিটাল ইন্ডিয়া আছে, আপনি রিমাইন্ড করে দেখে নেবেন বাড়িতে আপনি গিয়ে, আমি দেখে নেবেন। বলিনি। দাঁড়া, তো যেই কথাটা হচ্ছে যে এই রাজ্যে যে এতগুলো দুর্নীতির অভিযোগ হচ্ছে বা অনেক জায়গা মানি ট্রায়ালগুলো দেখা যাচ্ছে যে, বা আমরা তো দেখেছি যে খালি ওএমআর শিট দিয়ে চাকরি না, হয়েছে। আপনারা বলছেন যে এবার বিজেপির দুর্নীতি, আমি বলবো গত 10 বছর কিংবা এই যে 12 বছরে রয়েছে 2014 10 বছর বিজেপি রয়েছে, দুটো দুর্নীতির নাম বলুন কিংবা একটা দুর্নীতির নাম বলুন। হাজার একটা দুর্নীতি করছে বলুন না। প্রধান হাজারটা আমরা- চাইছি না, না, একটা আমরা তো যাচ্ছি না, আমরা তো প্রধানমন্ত্রীর কথা বলছি। বলবে। প্রধানমন্ত্রী নিজেই তো অভিযুক্ত করেছিলেন যে এত হাজার বিজেপির কোটি টাকা দুর্নীতি, 10 বছর। কেন ইলেকট্রাল বন্ড দুর্নীতি নেই। ইলেকট্রাল বন্ড আমি সেই প্রশ্নই দুর্নীতি বললাম। নয়? মধ্যপ্রদেশে Exactly. ব্যাপক কেলেঙ্কারি নেই? কি বলছো ইলমাস? আমি এগুলো বলছি না, গুলিয়ে আমি দেওয়া প্রশ্ন যাবে। করেছিলাম। হ্যাঁ বলছি তো, হাজার একটা আছে। বিজেপির ব্যাপক একটা, কেলেঙ্কারি নিয়ে কি বললাম হলো? তো ইলেকট্রাল বন্ড কি কোনো দুর্নীতি নয়? এক ব্যাপক মিনিট, কি কোনো বলুন। দুর্নীতি আমি নয়? বলছি যে ব্যাপক রাফেল কি কোনো কেলেঙ্কারি দুর্নীতি নিয়ে নয়? শিবরাজ সিং চৌহানের ইলেকট্রাল সময় বন্ডে যে তাহলে ব্যাপক কংগ্রেস যে 2000 এক কোটি করে, টাকা এক এক পেয়েছে করে, সেটাও দুর্নীতি। এক এক করে, এক এক করে। সেটা দুর্নীতি আপনি এক এক করে, বলছেন। এক এক করে। এই মেনে নিয়েছেন যে কংগ্রেস যে 2000 কোটি টাকা ইলেকট্রাল বন্ডে পেয়েছেন। এই শোতে কি একজনই বলবেন? দীপ্তাশু এক এক করে, এই শোতে কি এক এক করে একজনই দীপ্তাশু বলবে? প্লিজ, না একেবারেই নয়, আপনি বলবেন, বলুন। বলছি যে মধ্যপ্রদেশে শিবরাজ, তুমি বললে বিজেপির দুর্নীতি বলে, মধ্যপ্রদেশে যে ব্যাপক কেলেঙ্কারি আমরা সবাই জানি। ব্যাপক কেলেঙ্কারিতে এতজন মারা গেছিল এবং কিছু কিছু জায়গায় তাদের পরিবার অভিযোগ করেছে তাদের খুন করা হয়েছে। প্রাক্তন মানে সেখানকার সেই সময় তৎকালীন রাজ্যপালের ছেলে অবধি খুন হতে হয়েছিল, মারা গেছিলেন। তাহলে সেইখানে দাঁড়িয়ে আজকে ভারতবর্ষের সরকারি নিয়োগের সবচেয়ে বড় দুর্নীতি বলা হয় ব্যাপক কেলেঙ্কারিকে। সেই ব্যাপক কেলেঙ্কারির তদন্ত কোথায় আছে, কি হয়েছে? সরকারে তো, কেন্দ্রের সরকারে তো বিজেপি, ভারতীয় জনতা পার্টি, ওখানে তো ডবল ইঞ্জিন সরকার ছিল। তা কি হয়েছে তদন্ত? ব্যাপক কেলেঙ্কারি না হয় আমি ধরে নিলাম, না হয় মৃত্যুঞ্জয় ধরে অনেক নিলাম পুরনো, মানে? অনেক পুরনো। আমি একদম তাজা, একদম হালে হওয়া বলছি। মানে বিজেপি 2014 ক্ষমতায় আসার পর যদি আমি কর্ণাটকের প্রশ্ন তুলি, বিএস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে বিএস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে বসন্তরা বাতিল বলেছে একেবারে দুর্নীতির যে অভিযোগ উঠেছিল আমি বলছি, সেই মামলা এখন কোথায়? শোনো, ওখানে মামলা কি হয়েছে? সিবিআই কি আমি তদন্ত সেটাই, করছে? আমি তো শুরুতে বলেছিলাম বসন্তরা বাতিলের কথা, যে মানে ইয়েদুরাপ্পার বিরুদ্ধে বলছেন সেইখানকারই বিধায়ক, তার রাজ্যের বিধায়ক বলছে এখন বিজেপি করে, কংগ্রেস করে না। কর্ণাটকে সে কংগ্রেস করতো না, সে বিজেপি করতো। তিনি বলছেন যে কোভিডের যে বেড, যে কিট, যে সরঞ্জাম, তার ওষুধ, সমস্ত কিছু নিয়ে যে দাম বাড়িয়ে দেওয়া হয়েছে, সেইগুলোতে নিয়ে 40,000 কোটি টাকা কোভিডের সময় মানুষ ওইভাবে মানুষ আতঙ্কে ভুগছে, সেই সময় একটা সরকারের মুখ্যমন্ত্রী 40,000 কোটি টাকা দুর্নীতি করেছে। তাহলে তুমি এটা তদন্ত কোথায়? ইডি কোথায়? CBI কোথায়? বলেছিলেন না, এবার আমি একটা কথা, ব্যাপমের দুর্নীতির কথা উঠলো। আমি ব্যাপমকে সাইডে রাখলাম। না, না, ব্যাপমকে আমি সাইডে রাখবো। একটাই কারণ অনেক পুরনো, আমি একদম না, হালে না, হওয়া না, দুর্নীতির কথা ব্যাপমকে বলছি। সাইডে রাখবো না, এই 2014 কারণেই। এক মিনিট প্লিজ, 2014 সালে আমার মনে আছে তোমরা সরকারে আসার পর বলেছিলে না খাউঙ্গা না খানে দুঙ্গা। ভুল বুঝেছো তো। এবার তারপর 2019 clear সালে করে দিয়েছে। কোভিড হলো, 2019 সালে কোভিড। তারপর বসন্ত গোড়া পাটিল, যিনি বিজেপির একজন সিনিয়র লিডারশিপ, তিনি কমপ্লেন করছেন কার বিরুদ্ধে? তিনি অভিযোগ আনছেন তৎকালীন কর্ণাটকের চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার এগেনস্টে 40 কোটি টাকা দুর্নীতির অভিযোগ আনছে। আমি অভিযোগ কতটা সত্য, অভিযোগ কতটা মিথ্যা, আমি সেদিকে যাচ্ছি না। একটা মিনিমাম তদন্ত হওয়ার তো দরকার ছিল। না দেখুন, তাহলে আপনি যেখানে নিজেই আপনি সত্যতা নিয়ে না, আমি সন্দেহ করছি না, আমি বলছি এটা আমার একটা কথা হচ্ছে, অভিযোগের দেখুন, ভিত্তিতে, আমার কথা একটা হচ্ছে, না না, আমি অভিযোগের একটু বলি, ভিত্তিতে বাস। একটা তদন্ত হওয়া দরকার ছিল। না না, আমি এবার বলি, এই যে ব্যাপমের কথাটা তুললেন, ব্যাপমের দুর্নীতির অভিযোগটা ওঠে কখন? কংগ্রেস আমলে, ইউপিএ 2 আমলে। সিবিআই তদন্ত করেছিল, দীর্ঘদিন তদন্ত করেছিল, একটা কিছু প্রমাণ হয়েছে? প্রমাণ হয়নি। আচ্ছা, কার ব্যর্থতা? সিবিআই এর নিশ্চয়ই। ইউপিএ 2, তাহলে ইউপিএ 2 ছিল তখন, কিন্তু তখন বিজেপি সরকার ছিল না। সিবিআই এর ব্যর্থতা তো। ব্যর্থতা
এবার দেখুন আপনি ঠিক না, যেমন আমি ধরুন বলি, ঠিক আমি যেমন বলি, হেমন্ত বলি, সোরেনে বলি। হেমন্ত সোরেনে প্রাইমা ফেসি হেমন্ত সোরেনে পিএমএলএ অ্যাক্টে ইডি না, মামলা আমি করেছিল শেষ করি। প্রাইমা ফেসি কিছু প্রমাণ করতে পারেনি আপনি ইডি প্রশ্নগুলো করে নিন, আমি তারপরে বলবো এই ভুলটা আমি মানে তা- ঠিক হয়ে please, যাবে। প্রশ্নগুলো করে নিন, আমি তারপরে বলবো তার তাহলে। আপনার যুক্তিতেই যে না, না, সেই আমি মুহূর্তে বলি, কিছু এবার প্রমাণ আমি করতে বলি, পারেনি বাস, আমায় ইডি তো প্রশ্ন করতে করেছেন, বললেন না সেটা তো শেষ করতে দিতে হবে। এবার দেখুন এই যে এই 10 বছরে একটা মামলা করা হয়েছিল রাফাল নিয়ে, একটা দুর্নীতির অভিযোগ করে সুপ্রিম কোর্টে মামলা দাঁড়ায়নি, মামলা যাতাভাবে হেরেছিল, এবং তারপরে রাহুল গান্ধী সেই মামলার ভার্ডিক্ট নিয়ে আলাদা একটি বক্তব্য রাখেন যে না সুপ্রিম কোর্ট এই বলেছে ওই বলেছে, সেই নিয়ে আরেকটি মামলা হয় এবং তাতে গিয়ে রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হয় সুপ্রিম কোর্টে। পিএম কেয়ার নিয়ে মামলা হয়েছিল, সেই মামলাও দাঁড়ায়নি, কোনো মামলাই দেয়নি। এবার আপনি ইউপিএ 2 আমল দেখুন, 2G 3G কোল, কোনো কিছু বাকি ছিল না, কমনওয়েলথ কোনো কিছু বাকি ছিল না, সবেতেই দুর্নীতি ছিল, সবেতেই ধরা পড়েছিল। কংগ্রেস আমলে তদন্ত হয়েছিল, কে ধরা কেউ পড়েছিল? এ করেনি, কে কংগ্রেস ধরা পড়েছিল? ধরেনি, কে? কংগ্রেস নাম ধরেনি, বলুন, দেখুন উনি একজন বলছেন নাম সুপ্রিম বলুন, কোর্ট please। সুপ্রিম কোর্ট নিজে ক্লিন চিট কমনওয়েলথে- দিয়েছিলেন মনমোহন সিংকে সুপ্রিম কোর্ট অ্যাটলিস্ট কোল ব্লক স্ক্যামে সুপ্রিম কোর্ট নিজে ক্লিন চিট দিয়েছিল মনমোহন সিংকে না না মনমোহন সিংকে ক্লিন চিট দিয়েছিল, বাকিরা পায়নি। কমনওয়েলথ কেলেঙ্কারিতে একটা টিস্যু পেপার, এক রোল তাহলে টিস্যু আপনারা পেপার ধরছেন না কেন বিক্রি করা হয়েছিল আপনারা 6000 ধরছেন না টাকা। কেন এখন তো সরকার আপনাদের না না সেই মামলা তো সুপ্রিম কোর্টে সিবিআই সে তো বন্ধ করে দিয়ে তাদেরকে ছাড়িয়ে দিয়েছে। এবার আপনি আরো দেখুন এর সঙ্গে হ্যাঁ, contrast। বুঝলাম না, ওভাবে মামলা বন্ধ না, না, হয় না contrast। ওভাবে মামলা আপনি বন্ধ হয় না contrast দেখুন। কেতান না, না, কেতান না, কেতান এবার আমি বলে দিচ্ছি। আমি আসবো আমি আপনার ওভাবে সামনে মামলা বলে বন্ধ হয় না দিচ্ছি। না না আপনি আরে contrast please, দেখুন, দীপ্তাশ্র, আমি please, 10 please, সেকেন্ড please, নেবো, please। 10 সেকেন্ড নেবো, আচ্ছা, বেশ। 10 সেকেন্ড নেবো। কন্ট্রাস্ট দেখুন, সাধ্বী প্রজ্ঞা, অসীমানন্দ মহারাজ, এদেরকে সেই সময় একটা ভুয়ো মামলায় ধরা হলো, মালেগাঁও বিস্ফোরণ, দীর্ঘদিন তারা জেলে রইলেন। ইউপিএ আমলে কোনো কিছু প্রমাণ করা গেল না, ইউপিএ আমলে দীর্ঘদিন তারা প্রমাণ করা গেল না, তারপরেও এনডি আমলেও দীর্ঘদিন তারা জেলে রইলেন বোধহয় এবং কিছু ভুল হচ্ছে অবশেষে কারণ আমার বেকসুর মনে খালাস হয়ে আছে তারা ইউপিআই বেরোলেন। আমলে সিবিআই এ বলেছিল যে এরাই প্রধান অভিযুক্ত হ্যাঁ, কিন্তু তারপরে আবার সেই সিবিআই বলেছিল তারপরেও তাহলে তো মৃত্যুঞ্জয়ের বক্তব্যটাই ঠিক হলো প্রমাণ করতে পারেনি। তাহলে দীপ্তাশ্র এদের মৃত্যুঞ্জয়ের intention-টা- বক্তব্যটাই তো ঠিক হলো এদের যে intention-টা- সিবিআই ইডি যে বয়ান দিচ্ছে সেই বয়ানের ওপর CBI নির্ভর আপনি করা যায় না নিজেই বললেন যে সিবিআই ইডি কখনোই বলেনি যে কয়েকশো কোটি টাকার সম্পত্তি পাওয়া গেছে, যেখানে সিবিআই ইডি দেখানোর সেখানে কিন্তু নোটের ছবি দিয়ে দেখিয়ে এটা দিয়েছে এবং রাখতেছি। আমরা নোট দেখেছি, বেশ কেতান সেই নোট আমরা দেখেছি। যাই হোক দাদা এবার স্যাটিসফাইড হয়েছেন 1 মিনিট বলে। যাই হোক, ব্যাপারটা হচ্ছে দেখুন আমরা এই 2014 সালে সরকার আসার আগে কি দেখেছিলাম, অপোজিশন তখন বিজেপি ছিল, মানে যতটা তথ্য মানে দুনিয়ায় হয় সবকটা এই কাপ বলে একটা স্ক্যাম, কোল স্ক্যাম, 2G স্ক্যাম। আচ্ছা বলুন তো আপনারা বলতেন ভাড্রাকে নিয়ে বলতেন না তাই বলে কি এক সেকেন্ড, কেতান এক সেকেন্ড, না এক না, সেকেন্ড। আমরা টপিক থেকে বেরিয়ে যাচ্ছি তাই বলে এই যে সিবিআই বলছে অন্তত 100 জন ভুয়ো চাষির নথি দেখানো হয়েছে, 45 কোটি টাকার গলমিল করেছেন এই দুজনে জ্যোতিপ্রিয় মল্লিকের নির্দেশে, পোর্টালে ভুয়ো চাষিদের তথ্য এন্ট্রি করে হাতানো হয় সরকারি টাকা, একজন কৃষক সর্বোচ্চ 25 কুইন্টাল চাল বিক্রি করতে পারেন কিন্তু কৃষকদের 5 লক্ষ টাকা করে দেওয়ার কথা, সেখানে কাউকে 5 লক্ষর বদলে 40 থেকে 50 লক্ষ টাকা দেওয়া হয়। এই যে সিবিআই এত কথা বলছে, যেরকম মৃত্যুঞ্জয় বলল এর ওপর নির্ভর করা যায় না, তার মানে এগুলো কি সব মিথ্যে? সিবিআই এর এই বক্তব্যগুলো সব মিথ্যে? সিবিআই ইডি আর কেন্দ্রের যে এজেন্সিগুলো বাংলার যে না করবেন, এতগুলো ED র দুর্নীতি, বক্তব্য। আমি বলছি বাংলার এতগুলো যে দুর্নীতি হয়েছে তার উপর তাদের যে মানে স্টাইল অফ ইনভেস্টিগেশন বা স্পিড অফ ইনভেস্টিগেশন সেটা কোনো কিনারা পাচ্ছে না বলেই আজকে যারা দুর্নীতি করছে তারা একটা বলার জায়গা পেয়ে যাচ্ছে যে দেখুন আমরা তো সারদায় কোনো কিনারা হলো না, নারদায় কোনো কিনারা তো হলো না, শিক্ষা দুর্নীতির কোনো কিনারা তো হলো না, যেহেতু কিনা দুর্নীতি তো এখানে হচ্ছে। আপনি যে এতগুলো প্রমাণ দেখালেন একটু আগে আপনারা প্রমাণ না, এগুলো আমরা ট্রায়াল দেখাচ্ছিলেন, যেটা ট্রায়াল দেখা যাচ্ছে প্রাইমা ফেসি। কালীঘাটের কাকু বলছে লিপসেন মাউন্টের নাম আছে, লিপসেন মাউন্টের ডাইরেক্টর কারা, তারা সরাসরি আমরা বুঝতে পারছি। নারদা কাণ্ডে তো একেবারে আমরা টিভির পর্দায় দেখেছি যে টাকা নিচ্ছে, সেই কেসগুলো যেহেতু কিনারা হচ্ছে না তাই আজকে তৃণমূল বা এই রাজ্যের শাসক দল যারা তারা বলার জায়গা পেয়ে যাচ্ছে, বিকজ এই ইনভেস্টিগেশন বিজেপি যেমন ভাবে চাইছে তেমন ভাবেই করছে। তাহলে রিতেশ নেই। এবার আমি 10 রিতেশ, সেকেন্ড এই যে আমাকে একটু 10 সেকেন্ড দিন, 10 সেকেন্ড আর 10 সেকেন্ড চেও না ভাই, আরো লোকজন আছে। হ্যাঁ বেশ রিতেশ, এই যে সুজয় কৃষ্ণ ভদ্রের একটি ভয়েস স্যাম্পলের জন্য আমরা দেখলাম কত কিছু হয়ে গেল। রাষ্ট্রে তিনি এসএসকেএম এ রইলেন, এসএসকে এর বাইরে গিয়ে তদন্তকারী সংস্থা দাঁড়িয়ে রয়েছে, ভেতরে ঢুকতে পারছে না, একটা ভয়েস স্যাম্পল পাওয়া যাচ্ছে না। অনেক কষ্ট করে সেই ভয়েস স্যাম্পল পাওয়া গেল, তারপর কি? তারপর কোনো আপডেট আছে আপনার কাছে? আমাদের কাছে আমার কাছে তো নেই, যখন আমার কাছেও নেই, সেটা হচ্ছে বড় কথা। আসল কথাটা আমরা যে জায়গা থেকে সরে যাচ্ছি সেটা হচ্ছে যে ইডি এবং সিবিআই একটা নিরপেক্ষ সংস্থা হিসেবে আমরা দাবি করি, এবং সেখানে দাঁড়িয়ে যে সমস্যাটা হচ্ছে, তুমি যদি একটু খোঁজ নিয়ে দেখো অন্তত হাজার কেসের ওপরে
প্রায় 23% শর্টেজ অফ মানে সিবিআই অফিসার, তুমি সেখানে যদি শর্টফল থাকে, তুমি তোমার ইয়ে থেকে দেখো, যে গেজেট থেকে দেখো যে সিবিআইতে নিয়োগের সংখ্যাটা কত। সিবিআইতে কর্মী কমে যাচ্ছে, যারা রিটায়ার্ড করছেন তারা বেরিয়ে যাচ্ছেন, তারপরে দাঁড়িয়ে নতুন কোনো এমপ্লয়মেন্ট হচ্ছে না। তাহলে যদি এমপ্লয়মেন্ট না হয় তাহলে অফিসাররা কাজ করবে কি করে? তাহলে এবার কি হচ্ছে, প্রতিনিয়ত সিবিআইয়ের ঘাড়ের উপরে কেস পড়ছে, ইডির ঘাড়ের উপরে কেস পড়ছে, অথচ তুমি সেখানে কর্মী নিয়োগ করছো না। তোমার রাজ্যের ক্ষেত্রে, এক একটা রাজ্যের ক্ষেত্রে যে সংখ্যক ইডি সিবিআই, তোমার সিজিও কমপ্লেক্সে যে সংখ্যক ইডি সিবিআই অফিসার দরকার, সেখানে 20 থেকে 30% শর্টফল আছে। সে অফিসারদের জিজ্ঞেস করো, ওরাই বলতে তার মানে যেটা দাঁড়াচ্ছে এবারে হচ্ছে তুমি তাহলে সেই শর্টফলের উপরে এই অফিসারদের উপর দিয়ে তুমি কি করে এক্সপেক্টেড করো যে তারা সঠিকভাবে তদন্ত করে মানে ট্রায়ালে তারা সঠিকভাবে প্রমাণটা দাখিল করবে। করতে গেলে তো লোক লাগবে। তারপরে হচ্ছে তোমার রাজ্যের, তাহলে কি এটা ধরে নেবো যে ইডি সিবিআই এর যেহেতু সাকসেস রেট, এই যে মৃত্যুঞ্জয় হিসেব করে দেখিয়ে দিল 1%-ও কম, সেই কারণেই আজকে ইডি সিবিআই যাই বলুক তার ওপর ভরসা রাখা যাচ্ছে না, এবং তাই জন্যই তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সরাসরি প্রেসের সামনে বলতে পারছেন যে ধ্রুব সত্য বলে সেই তথ্য ধরে নেওয়ার কোনো প্রয়োজন নেই, বিকজ ইডি সিবিআই হ্যাজ নট প্রুভড দেয়ার কম্পিটেন্স। আচ্ছা, এবার প্রথমে যে রিতেশ দা যে শর্টফলের কথাটা বললেন, শর্টেজের কথাটা, একটা আপনার মনে থাকবে যে সুপ্রিম কোর্টে এই নিয়ে একটা শুনানি হয়েছিল, একটা মামলার, একটা নির্দিষ্ট মামলাতে এই শর্টেজের কথাটা উঠে আসে, এবং সেখানে যেটা দেখা যায় যে রাজ্যগুলোর ডেপুটেশনে যে পরিমাণ অফিসার পাঠানোর কথা সিবিআইতে তারা পাঠাচ্ছে না, ঠিক আছে। আর একটা দীর্ঘসূত্রিতার কথা উঠে, রাজ্য অনেক ক্ষেত্রেই আটকাচ্ছে, এবং সেটা শুধুমাত্র বিরোধী রাজ্য নয়। আবার এরপরে উনি বলেন ওনার মাঝে আমি কথা বলেছি। আচ্ছা, এবার আর একটা হচ্ছে যে দীর্ঘসূত্রিতে, এই যে আপনি বললেন না কাকুর কথা, কালীঘাটের কাকু, ওনার তো প্রেগনেন্সি টেস্ট হওয়া ছাড়া বাকি সব টেস্ট হয়ে গেছে, মানে ওই একটা করা যায়নি, বাকি সব টেস্ট হয়েছিল। এমনকি শেষে কোথাও জায়গা না পেয়ে চাইল্ড কেয়ার যে কিছু বলবেন না যেটা বিতর্কিত হয়ে যায়, ওনার অনেক টেস্ট হয়েছিল, এমন কিছু বলবেন না যেটা বিতর্কিত হয়ে যায়। হ্যাঁ, আমার বক্তব্য ছিল, আমার বক্তব্য হচ্ছে যে আমার কিছু বলার নেই। কেতন বাবু এর আগে যে বক্তব্য রাখলেন, আমার মনে হলো না যে উনি কোথাও তৃণমূলকে ক্লিন চিট দিলেন যে তৃণমূল দুর্নীতি করে, ঠিক আছে। আমরা তৃণমূল এবং কংগ্রেস তারা দুজনে একই জোটে রয়েছে, এবং তারা একে অপরকে চোর বলছে। এরপরে আমার আর কি বলার থাকতে পারে, আমি আর কি বলবো, এখানে কোনো পয়েন্ট হলো না। আমি আপনাকে দিয়ে শেষ করব মৃত্যুঞ্জয়। না, মৃত্যুঞ্জয়, প্রশ্নটা হচ্ছে রেশন বন্টনে দুর্নীতি হয়েছে কি হয়নি তা তো ইডিআই এবং সিবি তারা প্রমাণ করবেন, এটা তাদের দায়। প্রাইমা ফেসি আপনারা তো মনে করছেন দুর্নীতি হয়েছে, দুর্নীতি না হলে যদি প্রিয়বাবুকে আপনারা দল থেকে সরানো হয়, তাই না? দেখুন, আমাদের বক্তব্য হলো যে আপনি দুর্নীতির কথা বলছেন, তা দুর্নীতি তো মানে অনন্তকাল ধরে দুর্নীতি নিয়ে ভোটের রাজনীতি করবেন, লোককে কালিমালিপ্ত করবেন, একটা আপনি ন্যারেটিভ ক্রিয়েট করার চেষ্টা করবেন। আমরা করছি না, যা করছেন আপনারাই করছেন। আমি বলছি তো মানে কেন্দ্রের শাসক দলের কথা বলছি, তাহলে আপনি সেটা তো চলতে পারে না। আমরা বলছি ধ্রুব সত্য নয়, এর সবচেয়ে বিভিন্ন ধরনের উদাহরণ, আমি এর আগেও কয়েকটা উদাহরণ দিলাম, আরেকটা উদাহরণ দিচ্ছি যেটা আগেও দিয়েছি, যে ছগন ভুজবলের সম্পত্তি বাজেয়াপ্ত করলো ইডি, সেই বলছেন কেসটা উইথড্র করার জন্য পিটিশন দাখিল করছে। তার মানে ইডি যেটা বলেছিল সেটা তো ইডি নিজে ফিরিয়ে নিচ্ছে। তার মানে ইডি সিবিআই যে আজকে বিরোধীদের কণ্ঠ রোধ করার জন্য এই কাজগুলো করছে। আপনি পরিষ্কার কথা, আপনি নিরপেক্ষ একটা তদন্ত মানে কেন্দ্রীয় এজেন্সি, আপনি ইডি হোক সিবিআই হোক, আপনারা তদন্ত করবেন, তদন্ত করে ফাইনাল চার্জশিট দেবেন, ট্রায়ালের ব্যবস্থা করবেন। তৃণমূল হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, বিজেপি হোক, আজকে শুভেন্দু অধিকারীর পথে কাথি কোঅপারেটিভ স্ক্যাম থেকে আরম্ভ করে হলদিয়া থেকে হায়ার সেকেন্ডারি দুর্নীতি, নারদা, একাধিক অভিযোগ আছে। ইডি সিবিআই কি করেছে? তদন্তের এত সদিচ্ছা থাকলে যখনই কারোর বাড়িতে জেরা করতে যায়, এমনকি সে তৃণমূলেরও, আমি বুঝতে পারি, যা সত্যি আমার সময় নেই, আমাকে আজকে এখানেই শেষ করতে হবে, প্লিজ প্লিজ। আপনাদের সকলকে ধন্যবাদ, আপনারা আজকে এলেন, আপনাদের সকলকে ধন্যবাদ, আপনারা আজকে এলেন। কিন্তু কথাটা সেই সেখানে গিয়েই দাঁড়ালো, 45 কোটি টাকা যে পরিসংখ্যান ইডি দিচ্ছে, সেই টাকা সরকারের টাকা, মানে আমার আপনার টাকা। সরকারের তো নিজের টাকা থাকে না, আমজনতার টাকাই সরকারের টাকা, অর্থাৎ আমার আপনার টাকা চুরি গিয়েছে এমনটা বলছে ইডি। দায় তাদেরই প্রমাণ করার যেই টাকা সত্যি চুরি গিয়েছে, কারা কারা চুরি করেছে। তারা যদি প্রমাণ না করতে পারেন, তখন কিন্তু এই রকম ন্যারেটিভই উঠে আসবে, যেখানে কোনো রাজনৈতিক দলের মুখপাত্র জনসাধারণের সামনে, সংবাদ মাধ্যমের সামনে বলবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যে পরিসংখ্যান দিচ্ছে তাহা ধ্রুব সত্য বলে মেনে নেওয়ার কোনো প্রয়োজন নেই।
আবার একই সঙ্গে প্রশ্ন উঠে আসবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কম্পিটেন্স নিয়ে কিংবা তাদের কাজ করার পদ্ধতি নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন, জয় হিন্দ।